প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের প্রধান শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব মুস্তাফিজ শফি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আমরা আলোচনায় যাই। অবশ্যই। দৈনিক ইত্তেফাক, সংসদে অর্থ বিল পাশ, বাড়ল করমুক্ত আয়সীমা, কালো টাকা সাদা করার সুযোগ বাদ। 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হচ্ছে আজ। একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। সংসদে প্রধানমন্ত্রী, তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যান জাতীয় অগ্রাধিকার, যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। মানবজমিন, বাজেটে কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহার সহ বিভিন্ন খাতে কর কমানোর প্রস্তাব। বাজেট বাস্তবায়ন ও উন্নয়নে বড় বাধা দুর্নীতি। মেসি যখন নীল হাঙরের মুখোমুখি। আলজেরিয়া অস্ট্রিয়ার সাজানো ড্র, কপাল পড়ে ইরানের। চলে গেলেন রং তুলির জাদুকর মোস্তফা মনোয়ার। আমার দেশ, সংসদে বাজেট আলোচনায় 2 নেতা। তিস্তা প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়িত হবে, প্রধানমন্ত্রী বললেন। পাচার করা অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগ চাই, বিরোধী দলীয় নেতা বললেন। ছাত্রদল কবে নিয়মিত ছাত্রদের হবে। আমাদের সময়, অর্থনীতির প্রাণ ভোমরা এসএমই সম্ভাবনার সঙ্গে বাড়ছে চ্যালেঞ্জও। জয় দিন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ হবে, পার্লামেন্টে প্রধানমন্ত্রী। বিরোধী দলকে দুর্বল করার প্রবণতা বন্ধ করতে হবে, পার্লামেন্টে বিরোধী নেতা। মারা গেছেন গুণী শিল্পী মোস্তফা মনোয়ার, জানাজা ও দাফন আজ। রিজার্ভ $37 বিলিয়ন ছাড়ালো। আগামীর সময়, পুঁজিবাজার চাঙ্গায় একগুচ্ছ নতুন কর সুবিধা। বাজেটে মানুষের জীবনে স্বস্তি দিয়েছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। কালবেলা, ভুয়া রশিদে রাজস্ব হাওয়া, মসজিদের টাকাও সাবাড়। দেশ রূপান্তর, এমবাপ্পের আসল পরীক্ষা আজ। করতোয়া, হাসলো কানাডা, কাঁদলো দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ফুটবলের শিরোনাম। জি। তো আমরা দেখছি যে সংবাদপত্রের প্রধান শিরোনামগুলোর মধ্যে জাতীয় সংসদে অর্থ বিল পাশের বিষয়টি রয়েছে, যেহেতু জাতীয় বাজেট পাশ হবে আজ। পাশাপাশি আমরা এও জানি যে বিশ্বকাপ নিয়ে তো সবার আগ্রহ এবং ব্রাজিলের সঙ্গে বড় খেলাও চলছে। আমরা আলোচনায় যাব সেই সব প্রসঙ্গ নিয়ে। তবে তার আগে আমরা যেহেতু জানি যে আমাদের দেশবরেণ্য গুণী শিল্পী 21 পদকে ভূষিত চিত্রকর মোস্তফা মামুন এবং মোস্তফা মনোয়ার বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব, পাশাপাশি নাট্যশিল্পে যার শিল্পে নির্দেশনা উদ্ভাবনী নতুনত্ব এনে দিয়েছিল মোস্তফা মনোয়ার, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজনটি শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে আমাকে এই আয়োজনে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী মোস্তফা মনোয়ারের প্রয়াণের দিনে আমি আজকে কথা বলার সুযোগ পেয়েছি। আসলে মোস্তফা মনোয়ার এমন একজন মানুষ, এমন একজন বর্ণাঢ্য শিল্পী এবং এমন একজন বর্ণাঢ্য কর্মজীবী, আমি বলবো সৃষ্টিশীল কর্মজীবী। তার জীবনের যে অধ্যায়গুলো আছে, নানা মাত্রিক তার জীবনের যে জীবনযাত্রা, সেটা আলোচনা কিন্তু আজকে পুরো অনুষ্ঠান জুড়ে করলেও কিন্তু শেষ হবে না। তারপরেও যেহেতু আমাদের বিভিন্ন শিরোনামও আলোচনা করতে হবে, আমরা শুরুতেই এই আলোচনাটি করছি এবং আমি শুরুতেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা জানি যে মোস্তফা মনোয়ার একটা পরিণত জীবন পেয়েছিলেন। 91 বছর, বাংলাদেশের গড় তার চেয়ে কিন্তু অনেক বেশি এবং আমরা অনেকেই হয়তো 91 বছর বাঁচব না। আমি নিজে জানি না আমি বাঁচবো কিনা, বা অত আশাও করি না। একজন একেবারে কর্মক্ষম, যতদিন বাঁচি ততদিন বাঁচতে চাই। শিল্পী মোস্তফা মনোয়ারও কিন্তু কর্মক্ষম ছিলেন প্রায় শেষ জীবন পর্যন্ত। বিগত কয়েক মাস আমরা জানি যে উনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং সঙ্গে ওনার ক্যান্সারের মতো একটি ব্যাধিও তাকে আক্রান্ত করেছিল। তো মোস্তফা মনোয়ারের আপনি দেখেন যে যদি জীবন আমি আলোচনা করি, ক্লাস 9-এ যখন পড়তেন তখন কিন্তু উনি ভাষা সংগ্রামী হয়েছেন এবং সেই থেকে শুরু। আমরা যদি পরবর্তীতে দেখি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে তার অবদান কিন্তু, এবং তিনি তখন কিন্তু বাংলাদেশ টেলিভিশনে কাজ করছেন এবং বাংলাদেশ টেলিভিশনে 71-এর মার্চ মাসে ফজলে খোদার সঙ্গে একটি গণসঙ্গীতের অনুষ্ঠান তিনি করেছিলেন এবং সেটা ব্যাপকভাবে
আলোচিত, সমাদৃত এবং মানুষকে অনুপ্রাণিত করেছিল। আমরা আমাদের শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলিতে এই গণসংগীতের অনুষ্ঠানটির কথা কিন্তু পাই। আপনি যদি এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যদি দেখেন, তখনও কিন্তু একেবারে রাষ্ট্র নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক তখন সম্ভবত মোস্তফা মনোয়ার, তখনও তিনি কিন্তু এরশাদের সরকারের নির্দেশনা মানেন নাই এবং না মেনে তিনি কিন্তু তার মতো করে পরিচালিত হয়েছেন এবং প্রতিবাদী একটি কণ্ঠস্বর হিসাবে কিন্তু নিজেকে শানিত করেছেন, নিজেকে প্রকাশ করেছেন। এবং সেটাতে আমরা যারা তখন মানে একেবারে রাজপথে মফস্বল পর্যায়েও স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি, তখন কিন্তু মোস্তফা মনোয়ারকে এইভাবেই আমরা চিনতাম যে আমাদের প্রগতিশীলতার পক্ষের, স্বাধীনতার পক্ষের, ভাষা আন্দোলনের পক্ষের এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের পক্ষের একজন মানুষ। সরকারি চাকরি করছেন, বিটিভির উপমহাপরিচালক, কিন্তু তারপরেও তাকে আমরা এভাবেই দেখতাম। আপনি যদি দেখেন যে স্বাধীনতা পরবর্তী সময়েই যখন শুরু হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের মানে প্রতিযোগিতামূলক একটি প্রতিভা অন্বেষণের যে একটি প্রোগ্রাম নতুন কুড়িটা কিন্তু শুরু হয়েছে মোস্তফা মনোয়ারের হাত ধরে। আমরা জানি এবং নতুন কুড়ির নামটাও কিন্তু উনি নিয়েছেন মোস্তফা মনোয়ার তার বাবার একটি কবিতা থেকে, আমরা নতুন কুড়ি, গোলাম মোস্তফার। আমরা জানি যে মোস্তফা মনোয়ারের বাবা আমাদের বাংলা সাহিত্যের আরেকজন বিশিষ্ট কবি গোলাম মোস্তফা, এবং মোস্তফা মনোয়ারের ভাইরাও কিন্তু খুব প্রতিষ্ঠিত ছিলেন। মোস্তফা আজিজ, আমি তার মানে চিত্রকর্ম দেখেছি বিভিন্ন সময়, তার সঙ্গে আমার দেখা হয় নাই কোনো সময়। মোস্তফা আজিজ, আমরা আরেকজনকে চিনি, আরেকজন ভাই যিনি বৈমানিক ছিলেন, বিমান অ্যাক্সিডেন্টে মারা যান, তার যিনি ভাবি সুস্মিতা ইসলামের কিন্তু আত্মজীবনী বাংলা সাহিত্যের একটি বড় কাজ, এবং সেটি আমি যখন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলাম, সমকাল ব্রাক ব্যাংক সাহিত্য পুরস্কারে মানে পুরস্কৃত হয়েছিল। তো এই পুরো পরিবারটা কিন্তু আপনি পরের প্রজন্ম যদি ধরেন, মোস্তফা মনোয়ারের বোনের নাতি হলেন নাফিস বিন জাফর, যিনি মানে অ্যানিমেটর হিসেবে অস্কার জয়ী প্রথম বাংলাদেশি। তো একটি পরম্পরা কিন্তু মানে খুব অসম্ভব সৃষ্টিশীল একটি পরম্পরা ওনাদের পরিবারের আছে। আর মোস্তফা মনোয়ারের আরেকটি বড় পরিচয়, আমরা যেহেতু শিল্পী বলছি, উনি কিন্তু চারুকলা থেকে পাশ করেছেন, প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন কলকাতা চারুকলার, পরবর্তীতে চারুকলায় শিক্ষকতা করেছেন, তারপরে মানে বিটিভিতে এসেছেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন, বাংলাদেশের এফডিসির মহাপরিচালক ছিলেন। তো ওই সময়গুলোতে তার যে কাজ, পাপেট শিল্পী হিসাবে তাকে যদি আমরা দেখি, অসাধারণ উচ্চতায় কিন্তু বাংলাদেশকে নিয়ে গেছেন, এবং বাংলাদেশের এই পাপেট নিয়ে কিন্তু উনি রাশিয়া সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং ভূয়সী প্রশংসা পেয়েছেন। আমরা বাংলাদেশে পাপেট শিল্পের প্রতিকৃত শিল্পী হিসাবে মোস্তফা মনোয়ারকে দেখি। আপনি দেখেন যে দ্বিতীয় সাফ গেমসের যে ইয়েটি কি বলে মোটিভটি, যেটা মিশুক আমাদের শিশু একাডেমির শিশু পার্কের সামনে দাঁড়িয়ে আছে একটি হরিণের শাবক, সেটিও কিন্তু এটা অন্যতম শিল্পকর্ম হিসাবে আছে। আর অনেকেই আসলে মোস্তফা মনোয়ারের যে একেবারে পেইন্টিং যেটা, সেটা অনেকে কিন্তু জানেন না বা অনেকে হয়তো খুব বেশি দেখেননি। মোস্তফা মনোয়ার কিন্তু খুব ভালো পেইন্টারও। আমি নিজে যেহেতু শিল্পের প্রতি আমার একটু আগ্রহ আছে, নিজে টুকটাক একটু সংগ্রহ করি, তো সেই জায়গা থেকে মোস্তফা মনোয়ারের শিল্পকর্মকে কিন্তু আলাদা করা যায়, আলাদা একটি তার সাইন্ড একটি আলাদা বিষয় আছে, যে তাকে আলাদাভাবে মানে তার স্বাক্ষর না থাকলেও কিন্তু তার ছবিগুলো দেখে চেনা যায় যে এটা মোস্তফা মনোয়ারের মানে চিত্রকর্ম। আর পাপেট যদি বলেন, পাপেটে আপনি দেখেন যে তিনি যে চরিত্রগুলো সৃষ্টি করেছেন, পারুল নামে একটি চরিত্র, যেটা আমরা সাত ভাই চম্পার ইয়ে থেকে যদি পাই, যে একটি পারুল বোন, তো সাত ভাই চম্পা জাগরে সেই ইয়ে থেকে, তো ওই যে একটি পারুল বোন এবং একটি পারুল বোনের মধ্য দিয়ে কিন্তু সে যে পুরো জাতিকে, পুরো ভাইদেরকে জাগানোর যে আমরা আমাদের লোকসাহিত্যে যেটি পাচ্ছি, সেটার কিন্তু আরেকটি প্রতীকী চরিত্র আমরা পাচ্ছি পারুলকে দিয়ে, সে সমাজকে জাগাতে চাচ্ছে। তো এইভাবে কিন্তু, এবং পাপেট শো, নানা রকম পাপেট শো কিন্তু উনি করেছেন। আমরা জানি যে সর্বশেষ বিটিভির অত্যন্ত জনপ্রিয় যে সিসিমপুর যে অনুষ্ঠানটি আছে, এই অনুষ্ঠানটিরও যে পাপেটগুলো আছে, সেগুলোর পিছনেও মোস্তফা মনোয়ারের অবদান আছে। তো আসলে তিনি শিল্পী ভাই হয়েছিলেন, জি, শিল্পী ভাই হয়েছিলেন উনি ওনার পাপেট শুরুতে, এবং সেখানে পারুল থাকতো, বাউল একজন শিল্পী থাকতেন, ষাঁড় একটি থাকতো। এগুলো আমরা যখন শিশু ছিলাম তখন কিন্তু আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ক্যারেক্টার ছিল এগুলো, এবং সেভাবেই কিন্তু আমরা মোস্তফা মনোয়ারকে দেখেছি। মোস্তফা মনোয়ার রক্তকরবী নির্দেশনা দিয়েছিলেন বিটিভিতে, অনেকগুলো নাটক পরবর্তীতে উনি করেছেন, এবং নানা রকম কাজ বিটিভির
যে আমরা বলে শেষ করতে পারবো না। অনেকগুলো আজকেও যখন উনি মারা গেছেন তারপরে তার সম্পর্কে একটু পড়ার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম, যতটুকু জানি সেগুলোকে আবার একটু ঝালাই করার চেষ্টা করছিলাম। তো আমি দেখলাম যে আসলে তার অবদানকে শেষ করতে পারবেন না। প্রতিটা ধাপে ধাপে তার অবদান, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে পরবর্তীতে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার পরবর্তীতে বাঙালির যে সৃজনশীল যে মানে চেতনার যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রেও মোস্তফা মনোয়ারের কিন্তু আলাদা অবদান আছে। আমরা জানি যে কোনো শিল্পী কিন্তু আসলে মারা যান না, মানে তার দেহাবসান হয়, তিনি দেহ ত্যাগ করেন, তার শিল্পের মধ্য দিয়ে কিন্তু তিনি বেঁচে থাকেন। মোস্তফা মনোয়ারকে আসলে আমাদের এই বাঙালি জীবন, বাঙালি সংস্কৃতি, এগুলো দীর্ঘদিন তাকে মনে রাখতে হবে। আমরা যদি আমাদের পরম্পরাটাকে মনে রাখি, আমরা যদি আমাদের সেই পরম্পরাটাকে ধরে যদি আগামীর পথে যাত্রা করি, তাহলে মোস্তফা মনোয়ারকে আমাদেরকে স্মরণ করতেই হবে এবং তাকে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে। দেশের এই বরেণ্য চিত্রকর, শিল্পকলার অভিভাবক এবং শিক্ষক এবং পথনির্দেশক মোস্তফা মনোয়ার, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা আমাদের থাকবেই। তার চিরশান্তি কামনা করি এবং আমরা জানি যে আজ তার বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার জানাজার নামাজ রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদেও জানাজার নামাজ, চারুকলা প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা জানাজা হবে, শ্রদ্ধা নিবেদন করা হবে এবং পরবর্তীতে বনানী কবরস্থানে সম্ভবত তাকে দাফন করা হবে, শেষ সজ্জা হবে। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। আমাদের সংবাদ শিরোনামটি যেটি এখন সামনে রয়েছে, সংসদে অর্থ বিল পাস, যেমন আমরা শুরুতেই বলছিলাম, বাড়ল করমুক্ত আয়ের সীমা, কালো টাকা সাদা করার সুযোগ যেটি করা হয়েছিল সেটি বাদ দেওয়া হয়েছে। আমরা এটিকে ঘিরে আলোচনা শুরু করতে চাই। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই যে এই যে কালো টাকা সাদা করার সুযোগটি বাদ দেওয়া হয়েছে এবং আরও কিছু জিনিস কিন্তু নতুন করে সংযোজন হয়েছে। আপনি জানেন যে কিছু ট্র্যাডিশনাল কাজ কিন্তু হয় শেষ সময়, আজকে 29 তারিখ শেষ করে আমাদের 30-এ পড়লো। তো 30 তারিখে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমাদের অর্থ বছরের বাজেট পাস হবে, তার আগের দিন অর্থ বিল পাস হয় এবং অর্থ বিলেই কিন্তু আসলে কি হবে, কোন জায়গায় কর কী হবে, সবগুলো কিন্তু নির্ধারিত হয় এবং তার আগে যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি কিন্তু একটি বক্তৃতা করেন এবং তার বক্তৃতার মধ্য দিয়ে অনেকগুলো দিক নির্দেশনা যায়। যেহেতু সরকার প্রধান প্রধানমন্ত্রী নিজে, তিনি কিছু দিক নির্দেশনা দেন হলো অর্থমন্ত্রীকে এবং সেই দিক নির্দেশনা আলোকে অর্থমন্ত্রী পরবর্তীতে অর্থ বিলে সেইগুলোকে সংযোজন করেন। তো আমরা দেখেছি যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেখানে কিন্তু অনেকগুলো দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল এবং যেগুলো আমি মনে করব যে সাধুবাদ জানানোর মতো বক্তব্য ছিল। কালো টাকা সাদা করার সুযোগটি দীর্ঘদিন ধরে বহাল ছিল বাংলাদেশের বাজেটের মধ্যে, বাংলাদেশের অর্থনীতিতে, এবং এটা নিয়ে আপনি দেখবেন যে টিআইবি সহ যারা দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলেন সবসময়, তারা কিন্তু সব সময়ই এটা নিয়ে কথা বলেছেন এবং এটা নিয়ে তারা সোচ্চার ছিলেন। এবারও যখন এই কালো টাকা সাদা করার সুযোগটি প্রথম প্রস্তাবিত বাজেটে আসলো তখনও কিন্তু ব্যাপক সোচ্চার ছিলেন দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলেন তারা, এবং তারা বারবার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা এটাকে বাদ রাখেন। দুর্নীতির বিরুদ্ধে যদি আপনার জিরো টলারেন্স ঘোষণাই থাকে তাহলে কালো টাকা সাদা করার সুযোগটি থাকবে কেন? তো সর্বশেষ আমরা যেটা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে মানুষের যে আকাঙ্ক্ষাটি, বিশেষ করে শুভবাদী যে মানুষ, যারা দুর্নীতি বিরোধী যে মানুষ, তাদের যে আকাঙ্ক্ষাটি ছিল সেই আকাঙ্ক্ষাটাকে শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু কালো টাকা সাদা করার সুযোগটি বাজেটের প্রস্তাব থেকে বাদ দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে বলেছেন এবং অর্থমন্ত্রী সেটা বাদ দিয়েছেন। আরও যে বিষয়গুলো আছে আপনি দেখেন যে করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করা হয়েছে। আমি মনে করি এটা আসলে আরও বেশি থাকা দরকার ছিল, কারণ এখন মূল্যস্ফীতির যুগে 4 লাখ টাকা আসলে কোনো আয় না বছরে। তো সেটাকে আপনি যদি তার মধ্যে তো যদি কর দিতে হয়, এমনিতেই কিন্তু মানুষ নানা চাপে জর্জরিত, অর্থনীতির যে অবস্থা যেভাবে খারাপ হয়েছে, মানুষের জীবনযাত্রার মান যেভাবে খারাপ হয়েছে, সেখানে 4 লাখ টাকা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী করেছেন অবশ্যই, এবং প্রস্তাব যেটা ছিল তার থেকে বাড়িয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে এটা আসলে 5 লাখ টাকা বা আরও বেশি করমুক্ত আয়সীমা থাকা দরকার ছিল। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, এবার বাজেট দেখেন যে এটাকে বলা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে পুনর্গঠনের বাজেট। তো আসলে তো দীর্ঘ সময় গত 2 বছর আমরা গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে ছিলাম এবং তার আগে একটি বড় সময় গিয়েছে এবং পরবর্তীতে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে। এখন গণতান্ত্রিক সরকারের ধারায় দেশ আবার পরিচালিত হচ্ছে, সেখানে পুনর্গঠনের বাজেট বলা হচ্ছে
দেশ আসলে পুনর্গঠন মানে কি? পুনর্গঠন মানে হলো দেশ পুনর্গঠন, অর্থনীতি পুনর্গঠন। এবং সেখানে এবারকার যে বাজেটটি আমাদের অর্থমন্ত্রী দিয়েছেন, সেখানে কিন্তু এই যে কিছু কিছু বিষয়ে আলোচনা করা ছাড়া পুরো বাজেটটাকে কিন্তু বাংলাদেশের অর্থনীতিবিদরা, যারা, আমি তো অর্থনীতিবিদ নই এবং বাজেট নিয়ে আমার জেনারেল আলোচনা করার বাইরে কিন্তু আমার খুব বেশি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করার সক্ষমতা নাই, কিন্তু অর্থনীতিবিদ যাদের আলোচনা আমরা শুনেছি, যাদের আলোচনা আমরা ছেপেছি আমাদের পত্রপত্রিকাগুলোতে বা সহযোগী পত্রিকাগুলোতে, সবাই কিন্তু এবারের বাজেটটাকে তুলনামূলক মানে জনবান্ধব বাজেট বলেছেন। এবং সেখানেও যে বিষয়গুলো আলোচিত ছিল, যে বিষয়গুলো নিয়ে একটু মানে কারো কারো আপত্তি ছিল, সমালোচনা ছিল, সেখান থেকেও কিন্তু অনেকগুলো বিষয় উড্র হয়েছে। আমি মনে করি যে বাজেটটি ভালো হয়েছে। একই সঙ্গে আলোচনায় আরেকটি যে বিষয় আমি বলতে চাই যে এই বাজেট আলোচনা, বাজেট পাশের আগের দিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো বক্তৃতা করেনি, তার আগে কিন্তু বিরোধী দলীয় নেতাও বক্তৃতা করেন। আপনি যদি খেয়াল করেন বিরোধী দলীয় নেতার বক্তৃতার মধ্যে দেখবেন যে বিরোধী নেতা কিন্তু বাজেটের খুব বেশি বিরোধিতা করেন নাই। খুব সিগনিফিকেন্টলি তিনি কিন্তু বলেছেন যে দুর্নীতি প্রতিরোধ হলো বাজেট এবং আমিও মনে করি বা যারা দুর্নীতির বিরুদ্ধে যারা কাজ করছেন তারাও মনে করেন যে দেশে যদি দুর্নীতিকে সত্যিকার অর্থে আমরা প্রতিরোধ করে ফেলতে পারি, দেশের কিন্তু জীবনযাত্রার মান অনেক বেড়ে যাবে, মূল্যস্ফীতি অনেক কমে যাবে। এটা একেবারে সহজ কথা। বিরোধী নেতা কিন্তু এটাই বলেছেন। তিনি কিন্তু বাজেটের কোনো প্রস্তাবের ওই অর্থে বিরোধিতা করেন নাই। তিনি বলেছেন যে এই বাজেট বাস্তবায়ন করতে হলে দুর্নীতির বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্সে থাকতে এবং দুর্নীতি প্রতিরোধ করতে হবে। আরেকটি বলেছেন যেটা যে পাচার হয়ে গেছে যে টাকা বিদেশে, সেই টাকাগুলো ফিরিয়ে আনতে হবে। এটা কিন্তু সাধারণ মানুষের কথা এবং এই জায়গায় কিন্তু বিএনপি আলাদা না, জামাতে ইসলাম আলাদা না, এনসিপি আলাদা না, বা অন্যান্য আরও যারা দল আছে তারা আলাদা না, কিন্তু প্রত্যেকের কথা কিন্তু এটা ঠিক এবং প্রত্যেকেই কিন্তু এবার নির্বাচনে যারা মানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কিন্তু বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন বিএনপি মানে তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় এসেছে, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরাও চাইব যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রেখেই কিন্তু বাজেটটি বাস্তবায়ন করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে জিরো টলারেন্স হয় এবং দুর্নীতিবাজরা যদি প্রতিরোধের শিকার হয়, শাস্তির মুখে পড়ে, তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আর দেশের অর্থনীতি ঘুরে না দাঁড়ালে কিন্তু এই যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরেছি বলছি, এই ব্যবস্থাও কিন্তু সুসংহত হবে না। অর্থনীতি হলো আসল এবং একই সঙ্গে অর্থনীতি ঠিক হলে দেশের আইন শৃঙ্খলাও কিন্তু অনেকখানি ঠিক হবে আমি মনে করি। এগুলো একটার সঙ্গে কিন্তু আরেকটা অসম্ভব রকম সম্পৃক্ত, একেবারে একটার সঙ্গে আরেকটা গাঁটছড়া আছে। দেশের যখন অর্থনীতির অবস্থা খারাপ হবে তখন কিন্তু আইন শৃঙ্খলার অবস্থা খারাপ হয়, তখন চুরি, দুর্নীতি, ডাকাতি, মানে ছিনতাই এগুলো বাড়ে। তো অর্থনীতির অবস্থা ভালো হলে আপনি দেখবেন যে আইন শৃঙ্খলার অবস্থাও কিন্তু ভালো হবে। আমরা বিশ্বকাপের শিরোনাম দেখতে পাচ্ছি প্রতিটি সংবাদপত্রেই, প্রধান কিংবা দ্বিতীয় প্রধান সংবাদ শিরোনাম হিসেবে আজও আমাদের সামনে রয়েছে। আমরা শুরুতেই বলছিলাম যে ব্রাজিল আর জাপানের খেলা চলছে। প্রথমে জাপান গোল করলেও ব্রাজিল শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রাজিল আরেকটি গোল দিয়ে বর্তমানে সমতায় রয়েছে। আমরা আলোচনা করতে চাই বিশ্বকাপ। আপনি দেখেন যে আমরা এখন যে পত্রিকাটি আমরা দেখছি, এটা কিন্তু কালকে ভোরবেলায় মফস্বলে যাবে এই পত্রিকাটি। এই পত্রিকা থেকে কিন্তু ব্রাজিলের কোনো খবর নাই। আবার যখন ঢাকার মানুষ আগামীকালকে সকালে পত্রিকা দেখবেন, আমিও যেহেতু একটা পত্রিকা সম্পাদক, আপনি তখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে ব্রাজিলের খবর বা জাপানের খবর চলে আসছে। আপনি যদি বলেন যে আমি মানে আবেগের জায়গা থেকে তো এশিয়ার দল জাপান আছেই, আবার আপনি যদি ফুটবলের বিষয়টা চিন্তা করেন, আমরা মনে করি যে আমরা বড় হয়েছি, যখন ছোট ছিলাম একেবারে আমরা পেলের কাহিনী পড়ে বড় হয়েছে। আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু ফুটবলের কালোমানিক এটি লেখা ছিল। আর যখন একটু বড় হয়েছে, ফুটবল দেখা, বিশ্বকাপ দেখা শুরু করেছি, তখন কিন্তু আমরা আরেকটি লাতিন দেশ আর্জেন্টিনার খেলা, ম্যারাডোনার খেলা দেখে কিন্তু আমরা আস্তে আস্তে ফুটবল দেখা শিখেছি। তো আমার আবেগের জায়গায় যদি বলেন যে আমি বলবো, আমি চাই ব্রাজিলও টিকে থাকুক শেষ পর্যন্ত, আর্জেন্টিনাও টিকে থাকুক। এবং এটাতে যেটা হয় যে বাংলাদেশের মানুষ আপনি দেখবেন দুই ভাগে বিভক্ত, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা। আজকে যদি ড্র করেছে, আজকে যদি ব্রাজিল হেরে যায়, বাংলাদেশে কিন্তু অর্ধেক বিশ্বকাপ শেষ হয়ে যাবে এবং বিশ্বকাপ ঘিরে যে নানা রকম আয়োজন, সেই সবগুলো আয়োজন কিন্তু মুখ থুবড়ে পড়বে। আয়োজনের মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পত্রপত্রিকা, নিউজ থেকে শুরু করে টেলিভিশনের অনুষ্ঠান সবই কিন্তু আছে। বাংলাদেশে বিশ্বকাপের যে আনন্দটি আছে, বাংলাদেশে বিশ্বকাপ ঘিরে যে মানুষের আবেগ আছে, সেখানে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা দুটোই আছে। আমি চাইবো যে আজকে আমরা যখন এই অনুষ্ঠান শেষ করবো, তার কিছুক্ষণ পরে তো খেলাটিও শেষ হবে, আমি চাইবো যে আজকে ব্রাজিল টিকে থাকুক। এবং ব্রাজিল টিকে থাকা মানে কিন্তু বাংলাদেশের অর্ধেক মানুষের বিশ্বকাপের আনন্দ টিকে থাকা। আর আরেকটি বিষয় বিশ্বকাপ নিয়ে আলোচনার মধ্যে আমি যেটা বলি যে আমরা সবসময় বলি যে একটি বল, একটি বিশ্ব, একটি মহাকাব্য।
তো আসলে এই যে একটা বল গিরে পুরো বিশ্ব এক হয়েছে, 48টা দেশ এবার সর্বোচ্চ দেশ খেলছে, এবং আপনি দেখেন যে এই যে এক ধরনের একটা মাঠে মানে 22 জন খেলোয়াড় খেলছে, এবং তার মধ্য দিয়ে প্রতিযোগিতা আছে, সৌহার্দ্য আছে, আবার একই সঙ্গে কিন্তু সিস্টেমেটিক খেলাও আছে। এই ফুটবলকে ঘিরে কিন্তু আমরা যদি চিন্তা করি আমাদের জীবন, আমাদের কার্যক্রম সব কিছু, তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকে দূরে থাকতে পারবো। এই ফুটবল যে শিক্ষা আমাকে দিচ্ছে, সেই শিক্ষা আমাকে সিস্টেমের মধ্যে থাকতে শেখাবে, সেই শিক্ষা আমাকে প্রতিযোগিতার মধ্যে থাকতে শেখাবে, সেই শিক্ষা আমাকে কিন্তু আরেকজনকে সম্মান দিতেও শেখাবে। আমরা জানি যে এই যে রাতে আমরা কথা বলছি, এই সময়ে অনেকগুলো এখন থেকেই ব্রাজিল আর জাপান দিয়ে তো শুরু, তারপর আরও যে খেলাগুলো রয়েছে আরো দুইটা খেলা ভোর আছে পর্যন্ত, তারপরে, হ্যাঁ। সেগুলোও খুব উত্তেজনাপূর্ণ খেলা হওয়ার এখন সবগুলো খেলাই যেহেতু এখন নকআউট পর্বে চলে আসছে, এবং ফুটবলের ধরেন এখন যে খেলায় যে হারবে সেই কিন্তু চলে যাবে, যে জিতবে সে পরবর্তী রাউন্ডে চলে যাবে। এটা ফুটবলের মানে এই যে 90 মিনিটের খেলা, 90 মিনিটের খেলার সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং উত্তেজনাকর দিকটাই কিন্তু এটা। একবার টান টান উত্তেজনার মধ্য দিয়ে মানুষ শেষ মিনিট পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত কিন্তু খেলাটি দেখে। তো এই খেলা দেখা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, এটিকে ঘিরে একটি কথা সামনে আসে যে যে দেশে এত বেশি ফুটবল প্রেম এবং যে দেশ মোটামুটি অন্য দেশের পতাকায় ছেয়ে যায়, কবে নিজের দেশের পতাকা ওড়াবে বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ? অবশ্যই ওড়াতে হবে। কোনো একদিন স্বপ্ন না দেখলে কিন্তু সেই স্বপ্নের মধ্যে যাওয়া যাবে না। আপনি দেখেন যে আমাদের পুরো এশিয়াও যদি দেখেন, এখন কয়েকটা দেশ, এবং সেটা আমাদের প্রতিবেশী না, কিন্তু একটু দূরের দেশগুলো এখন খেলছে। আমাদের প্রতিবেশী কাছাকাছি দেশের বা একেবারে একই আলো হাওয়া, একই রক্ত মাংসের কাছাকাছি অবস্থানের দেশগুলো কিন্তু এখনও যেতে পারে না। আমাদের ফিজিক্যাল ব্যারিয়ার কিন্তু একটা বড় বিষয় ছিল, কিন্তু আপনি দেখবেন যদি গত 1-2 বছর 3 বছরের কথা চিন্তা করেন, আমাদের মধ্যেও কিন্তু নানা রকম মানে একেবারে ফিজিক্যাল চেঞ্জও এসেছে। এখন তো সব দেশের নাগরিকই কিন্তু আসলে বিশ্ব নাগরিক। আমাদের দেশের মানুষজন বিভিন্ন দেশে যাচ্ছে এবং সেখানে গিয়ে ওই দেশের আলো হাওয়ায় বড় হচ্ছে, ওই দেশে মানে জন্ম নিচ্ছে কোনো খেলোয়াড়। সেখান থেকে কিন্তু আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় আমাদের টিমে এসেছে। আপনি যদি হামজা চৌধুরীর কথা বলেন, জামাল ভুঁইয়ার কথা বলেন, আরও অনেকে আসছে। এবং আমি তো মনে করি যে এই যে একটি নতুন করে একটা মিথস্ক্রিয়া শুরু হয়েছে, এবং ফিজিক্যাল স্ট্রেংথও কিন্তু অনেক বাড়ছে। তো সেই জায়গা থেকে আমি স্বপ্ন দেখা মানুষ ভাই, আমি স্বপ্ন দেখবো হয়তো এখন না, 4 বছর না, 8 বছর না, 12 বছর হোক বা 16 বছর হোক, আমরা বিশ্বকাপে যাব। আমাদের বাবারা, আমাদের দাদারা কিন্তু স্বপ্ন দেখেন নাই যে ক্রিকেটে আমরা বিশ্বকাপ খেলবো এবং আমরা কিন্তু একেবারে মানে উপরের দিকে যাব, এটা কিন্তু দেখেন নাই। আমরা স্বপ্ন দেখেছি, আমাদের সময়ে কিন্তু এটা হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ জনাব মুস্তাফিজ শফি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।